দর্শক, গতকালকের দিনটা রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। দুটো খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। একটা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। এই দেখা করার পেছনে কি কারণ সেগুলো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। আরেকটা ঘটনা হচ্ছে জামাত এনসিপি জোটে একটা বড় ভাঙন। ইসলামী আন্দোলনের সঙ্গে তাদের বনিবনা হয়নি। ইসলামী আন্দোলনকে বাদ দিয়েই বাকি 10টা দল সংবাদ সম্মেলন করে 253 আসনের সমঝোতার ব্যাপারটা প্রকাশ করেছে। যে ইসলামী দল আজকে তাদের ভিন্ন অবস্থা ব্যক্ত করছে আলাদা সংবাদ সম্মেলন করে। গতকালকের এই দুটো ঘটনার মধ্যে একটা ঘটনাতে আমরা একেবারে স্পেশাল দৃষ্টি দিতে চাই। সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন। এই দেখা করার পেছনে কি কারণ আছে? এটা কি শুধুই সৌজন্য সাক্ষাৎ, নাকি এটার সঙ্গে রাজনীতির খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো জড়িয়ে আছে? চলুন একটু বুঝে দেখা যাক তারেক রহমানের সঙ্গে এই বৈঠকের মূল কারণটা কি ছিল, সেটা আমরা উদ্ঘাটন করতে পারি কিনা। থাকবেন দর্শক। বলছিলাম, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং গণমাধ্যমে খবর হয়েছে শুধু তারেক রহমানের সঙ্গে বৈঠক, তারেক রহমান যাচ্ছেন, তার গাড়ি যমুনার কাছাকাছি, তিনি বৈঠক সারলেন, তিনি আবার ফিরে আসলেন, এই জাতীয় নিউজই হতে দেখেছি। কিন্তু নিউজের ভেতরে অন্তঃসার শূন্য অবস্থায় বেশি দেখেছে। অর্থাৎ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কোনো মেসেজ বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসেনি। এই না আসার কারণটা কি? এই না আসার কারণটা কি এটা যে সরকার থেকে কিংবা বিএনপি থেকে এটা ডিসক্লোজ করতে চাওয়া হয়নি? দুই পক্ষই এই ব্যাপারটা গোপন রাখতে চেয়েছেন। যদি আবার প্রশ্ন আসে, যদি ব্যাপারটা শুধুই রাজনৈতিক ব্যাপার হয়, যদিও সরকার থেকে বলা হয়েছে তারেক রহমানের সঙ্গে বৈঠকের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, এই বৈঠকটা রাজনৈতিক বৈঠক নয়, তাহলে প্রশ্ন আসে যে যমুনাতে তারেক রহমান সপরিবারে গেলেন কেন? দাওয়াত খেতে? প্রফেসর ইউনূসের বাসায় কি কোনো বিশেষ আয়োজন ছিল? তার পারিবারিক কোনো অনুষ্ঠান ছিল যে অনুষ্ঠানে যোগ দিতে পরিবার নিয়ে তারেক রহমান দেখা করলেন প্রফেসর ইউনূসের সঙ্গে? যেখানে কিনা এই ছবিটা দেখে নিন, যেখানে আমরা দেখছি যে প্রফেসর ইউনূসের সঙ্গে তার মেয়ে দিনা ইউনূস সহ আছেন, আর তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানও আছেন। এই ছবিটা গণমাধ্যমে দেয়া হয়েছে। এই একটি ছবি গণমাধ্যমে এসেছে, আর একটা ছবি তারা একান্তে কথা বলছেন, এরকম ছবি গণমাধ্যমে দেয়া হয়েছে। আমি নিশ্চিত মানে হচ্ছে যে ভাবনার জায়গা থেকে নিশ্চিত যে এই সাক্ষাৎটা দুইটা ফেসে হয়েছে। একটা ফেসে হচ্ছে সবাই মিলে অন্তরঙ্গ মুহূর্তে ভাব বিনিময় করেছেন, এটা একটা ফেস। আর একটা ফেস হচ্ছে তারেক রহমান এবং ডক্টর ইউনূস 1-to-1 বা আর কাউকে ঘরের মধ্যে না রেখে তারা 1-to-1 কথা বলেছেন। এটা হওয়ার সম্ভাবনাই বেশি, এবং যেহেতু সরকার থেকে বলা হচ্ছে এটার সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই, এটা রাজনীতি না, সেখান থেকেই এই ব্যাপারটা উৎপন্ন হওয়া খুবই স্বাভাবিক। মানে সেখান থেকে ধারণা পাওয়াটা খুবই সিম্পল একটা ব্যাপার যে এটার সঙ্গে রাজনীতি জড়িত আছে। কখন তারেক রহমান প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করলেন? যখন বাংলাদেশে চলমান ভোটের যে আয়োজন, সেই আয়োজন নিয়ে নানা রকমের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং নানা ধরনের অভিযোগ নির্বাচন কমিশন এবং সরকারের নানা রকমের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন জাগছে। এই যে নানা ধরনের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন জাগছে, তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে বিএনপির একটা বড় অভিযোগ রয়েছে যে একটা ধর্মভিত্তিক দল, তারা ধর্মকে ব্যবহার করে, ধর্ম অবমাননা করে ভোটারদের কাছ থেকে ভোট চাচ্ছে এবং তাদের কাছ থেকে ভোটার আইডি এবং ফোন নাম্বার সংগ্রহ করছে, এরকম অভিযোগ বিএনপির পক্ষ থেকে রয়েছে। যদিও অপর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে নির্বাচনের প্রচার অভিযানে তারেক রহমান যখন উত্তরবঙ্গ সফর করতে চাইলেন, এমনি সৌজন্য সফর, সেই সফর যেন তারেক রহমান না করেন,
সেটার জন্য নির্বাচন কমিশন থেকে তাকে অনুরোধ করা হলো এবং অনুরোধ তারেক রহমান রাখলেন, তিনি উত্তরবঙ্গ সফর বাতিল করে দিলেন। কিন্তু আমরা দেখছি যে নানাভাবে নানা আঙ্গিকে তারেক রহমানের বিপক্ষ যে জোট, সেই জোটের ক্যান্ডিডেটরা সারা দেশে নিজেদের নির্বাচনী প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। এমনকি ঢাকাতেই দেখছি একাধিক ক্যান্ডিডেটের ব্যাপারে যেটা মিডিয়া সবসময় তাদেরকে কাভারেজ দিচ্ছে এবং সেই ক্যান্ডিডেটেরা ওপেন নির্বাচনী গণসংযোগ করে বেড়াচ্ছে, যেটা নির্বাচনের আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন। তারেক রহমানকে আপনি উত্তরবঙ্গ সফর করতে দিলেন না, কিন্তু অন্য জোটের অন্য প্রার্থীরা নির্বিঘ্নে নির্বাচনের প্রচার করে যাচ্ছেন। এটা এই যে বৈষম্য, এই বৈষম্যর ব্যাপারে তার কথা হতে পারে, যেটা বিএনপির তরফ থেকে অভিযোগ রয়েছে। আরেকটা যেটা অভিযোগ রয়েছে, সরকার গণভোটের ভোটের ক্যাম্পেইনে নেমেছে, যদিও এখন পর্যন্ত নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়নি। নির্বাচনের ক্যাম্পেইন শুরু হবে 21 তারিখ থেকে। সরকার কৌশলে আগেই নেমেছে এবং সরকার একটা পক্ষ অবলম্বন করছে, সেটা নিয়ে ভিন্ন আরেকটা আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। কিন্তু গণভোটের প্রচারের নামে আমরা দেখছি যে এনসিপি বিশাল একটা ট্রাক নামিয়ে দিয়েছে রাস্তায়, যে ট্রাকের চতুর্পাশে এলইডি স্ক্রিন, এবং সেই এলইডি স্ক্রিনে গণভোটের প্রচার করা হচ্ছে এবং তার সঙ্গে যারা রয়েছে সেই গাড়িতে যারা বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করছেন, ঢাকাতে গতকালকেও দেখা গেছে, সেই ক্যাম্পেইনে কিন্তু শুধুমাত্র গণভোট আসছে না, মূল যে ভোট জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কথাও আসছে। সুতরাং সেটাও নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হওয়ার কথা, এটাও বিএনপির পক্ষ থেকে অভিযোগ রয়েছে। একটা বড় অভিযোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে পোস্টাল ব্যালট, বাহরাইনের পরে কুয়েত এবং সৌদি আরবে এই পোস্টাল ব্যালট কাণ্ড ধরা পড়ে গেছে। গতকালকে গভীর রাতে সাংবাদিক জুলকারনাইন শাহের, আল জাজিরার সাংবাদিক, তিনি দুটো ভিডিও প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে সৌদি আরবে এক ব্যক্তি 500-র বেশি পোস্টাল ব্যালট সংগ্রহ করেছেন এবং সেই ব্যক্তির সঙ্গে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে, এটা প্রমাণিত। এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে একটা কোড ব্যবহার করা হয়েছে, যেন ওই কোডটা ব্যবহার করলে সব একই ঠিকানায় যাবে, এবং সেই কোডটা ব্যবহার যারা করেছে তাদেরটা সবই এক ঠিকানায় গিয়েছে। এবং এমন মানুষও তার মধ্যে রয়েছেন, তাদের দলীয় মানুষ বাদ দিয়ে অন্য দলের কিংবা বিএনপির একজন তো অভিযোগই করছেন যে আমি বিএনপির অমুক, আপনি আমার পোস্টাল ব্যালট ওখানে নিয়ে গেলেন কেন, কোন অধিকারে আপনি নিয়ে গেলেন, এই জাতীয় একটা টেলিফোন আলাপ সহ জুলকারনাইন শাহের ওই ব্যক্তির সঙ্গে টেলিফোনে কথা বলে এই ব্যাপারটা বের করার চেষ্টার ভিডিও, দুটো ভিডিও এক জায়গায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দিয়েছেন। তার আগে বাহরাইনের ঘটনা আমরা দেখেছি, তার মানে অন্তত 3টি দেশে এই ঘটনা প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে বিএনপির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে এটা আবেগে করেছে ভোটাররা, যেটা ঠিক হয়নি। কিন্তু নির্বাচন কমিশন তলিয়ে দেখছে না যে ওখানে একটা বড় রাজনীতি হচ্ছে। সম্ভবত এই মুহূর্তে বিএনপির টেনশনের সব থেকে বড় জায়গা হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে যা শুরু হয়েছে, যে 2-3টা ভিডিও বের হয়েছে, তাতে করে নিশ্চিত যে পোস্টাল ব্যালট টেম্পারিং করার জন্য একটা চক্র কাজ করছে, যেটা বিএনপির জন্য একটা অশনি সংকেত। তারেক রহমানের এই বৈঠকের সব থেকে ইম্পর্টেন্ট কথাটা এটা হতে পারে। এই ব্যাপারটা হতে পারে যখন বিএনপি আবার যে পোস্টাল ব্যালট ছাপানো হয়েছে সেখানে এমনভাবে সাজানো হয়েছে, যেভাবে সাজালে দাড়িপাল্লাটা উপরে থাকে, হাত পাখাটা উপরে থাকে, শাপলাকলিটা উপরে থাকে এবং ধানের শীষটা মাঝখানে চলে আসে ভাঁজের কাছে। সেটা নিয়েও বিএনপি অভিযোগ করেছে। দেখলাম যে বিএনপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করছে এবং এটা নিয়ে সভা সেমিনার করছে। এই ব্যাপারগুলো নিশ্চিত করেই প্রধান উপদেষ্টাকে তারেক রহমান খুবই গুরুত্ব সহকারে বলবেন। এই নিয়মিত ব্যাপারগুলো ভোট নিয়ে এক ধরনের শঙ্কা বিএনপির মনে তৈরি হয়েছে, যেটা বিএনপি এর আগে সচেতন ছিল না। এখন হয়তো তারা মনে করছে যে এখন যদি আমরা সচেতন না হই তাহলে খেলাটা শেষ হয়ে যেতে পারে। এই আলোচনা যেমন হতে পারে, তেমনি সাম্প্রতিক সময়ে আরেকটা বড় আলোচনা সামনে এসেছে, সেটা হচ্ছে যে মার্কিন 2 কূটনীতিবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে রিকনসিলিয়েশনের প্রসঙ্গ এসেছে। সেই মিটিংয়ে প্রফেসর ইউনূস
দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার উদাহরণ দিয়ে রিকনসিলিয়েশন ট্রুথ কমিশন, রিকনসিলিয়েশন কমিশন গঠন করার ব্যাপারটা হতে পারত যদি আওয়ামী লীগ ক্ষমা চাইতো, আওয়ামী লীগ যদি অনুতপ্ত হতো, এই প্রসঙ্গটা এনেছেন। এবং সাম্প্রতিক সময়ে মার্কিনী কর্তৃপক্ষের মুখে আওয়ামী লীগের প্রসঙ্গ, আওয়ামী লীগকে কীভাবে ভোটে আনা যায়, কীভাবে রাজনীতিতে আনা যায়, 4 ব্রিটিশ এমপির আবারও পুনরায় চিঠি, বাংলাদেশ সরকারকে পুনরায় চিঠি ইনক্লুসিভ নির্বাচনের জন্য, ভারতের অব্যাহত চাপ, আমেরিকার নতুন রাষ্ট্রদূতের বাংলাদেশে আগমন, সেখানে কোনো নতুন বার্তা আসলো কিনা, এরই মাঝে আমেরিকা বাংলাদেশ বেশ কিছু দেশের ভিসা বন্ধ করে দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ একটা, অনেকগুলো আন্তর্জাতিক ইস্যু রয়েছে এবং নিশ্চিত করেই তারেক রহমানের সঙ্গে সেই আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়েও আলোচনার প্রেক্ষাপট রয়েছে। যদি এই ব্যাপারগুলো, আন্তর্জাতিক ইস্যু, দেশীয় ইস্যু, নির্বাচনের ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে যদি আলোচনার কিছু নাই থাকতো, তাহলে তারেক রহমান তার মূল্যবান ভোটের আগে তার মূল্যবান সময় নষ্ট করে সপরিবারে আমার মনে হয় যে যমুনাতে যেতেন না। এবং এই সপরিবারে যাওয়া এবং প্রফেসর ইউনূসের সঙ্গে তার মেয়ে দিনা ইউনূসের উপস্থিতি, এই ছবিটা প্রকাশ করাটাও হয়তো একটা কৌশল, যেন মানুষের কাছে এই ভাইবটা তৈরি হয় যে এটা একটা পারিবারিক মিলন মেলা হয়েছে, এটার সঙ্গে রাজনীতি সম্পর্কিত নয়। কিন্তু তারেক রহমান যমুনাতে যাবেন, সেখানে রাজনৈতিক আলোচনা হবে না, যখন কিনা রাজনৈতিক অনেকগুলো সংকট আমাদের সামনে দেখা দিচ্ছে। সেটা কি বিশ্বাসযোগ্য? দর্শক, আপনার কাছে কি মনে হয়? বিশেষ করে আন্তর্জাতিক চাপ, আওয়ামী লীগের ইস্যু আবার উঠে আসা, রিকনসিলিয়েশনের কথা আসা, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আসা, ব্রিটিশ এমপির চিঠি আসা, আমেরিকান কূটনীতিবিদদের নতুন করে এই প্রসঙ্গ আবার তুলে ধরা, আমেরিকার নতুন রাষ্ট্রদূতের এসেই তার মিশন শুরু করে দেয়া, বাংলাদেশের ভিসা বন্ধ হয়ে যাওয়া, ব্যাপারগুলো কি খুবই গুরুত্বহীন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। স্ত্রী কন্যা নিয়ে তারেক রহমানের যমুনায় এই সাক্ষাতে যাওয়াটা আবারও সেই দিকে ইঙ্গিত করে যে তিনিই হতে যাচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, এবং এই সাক্ষাৎ ছিল রীতিমতো 2 রাজ পরিবারের সাক্ষাৎ, মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কন্যা সহ এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্ত্রী কন্যা সহ গিয়ে পরস্পর মিলিত হয়েছেন। প্রায় 2 ঘন্টার মতো তাদের এই সাক্ষাৎ স্থায়ী হয়েছে। মানে এমন সৌজন্য সাক্ষাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এর আগে কিন্তু জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান কিংবা তার যে অত্যন্ত ঘনিষ্ঠ ভালোবাসার এবং স্নেহের যে ছাত্র তরুণ নেতারা, তাদের কারো স্ত্রী সন্তান সহ তিনি যমুনায় ডেকেছেন এমন জানা যায়নি। কিন্তু এ দফায় তিনি সরাসরি এই আমন্ত্রণ করেছেন বিএনপি চেয়ারম্যানকে এবং তিনি গিয়ে উপস্থিত হয়েছেন, কারণ সরাসরিভাবে তারা জানেন যে তারাই নির্ধারণ করবেন আগামীর বাংলাদেশ, আগামীর নির্বাচন, আগামীর ক্ষমতার ভাগাভাগিটা কিভাবে হবে। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ, এই সাক্ষাৎকে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখবার কোনো সুযোগ নাই। কারণ এমনকি আপনারা যদি ছবিটার দিকে তাকান, বুঝবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কন্যা পর্যন্ত এমন ভাবে জমিয়ে বসেছেন সরকারের সর্বশীর্ষ পদে যে তাদের পক্ষে যমুনা ছেড়ে আবার সাধারণের জীবনে ফিরে যাওয়া প্রায় অসম্ভব। তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ডক্টর ইউনূস কি পাবেন? এই ভাগাভাগিটা না হলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো নির্বাচনটা করতে দেবেন না, আর নির্বাচনটা হয়ে গেলেও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা খুব শান্তিপূর্ণভাবে হবে না, সে সন্দেহ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর ঘোরতর ভাবে আছে। সে সন্দেহ বিএনপিরও না থাকবার কোনো কারণ নাই, কারণ তাদের সঙ্গে এই আলাপটা দীর্ঘ সময় ধরেই হচ্ছে যে কি করে ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার যেসব মানে সুবিধাভোগীদেরকে তিনি বিভিন্ন দেশ থেকে উড়িয়ে এনেছেন তাদের কি ব্যবস্থা হবে, বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি ব্যবস্থা হবে। তিনি যদি কোনো একটা শীর্ষ রাষ্ট্রীয় পদ ধরে না রাখতে পারেন, তাহলে তার প্রতিষ্ঠানগুলোর কি হবে, তার যে ব্যবসাপাতি তিনি ব্যাপক হারে সাজিয়ে বসেছেন, নতুন নতুন
বিভিন্ন লাইসেন্স নিয়েছেন, যেমন ধরুন জনশক্তি রপ্তানির ব্যবসার লাইসেন্স নিয়েছেন, তিনি নতুন করে ইউনিভার্সিটি করবার লাইসেন্স নিয়েছেন, কর মওকুফ করিয়েছেন শত শত কোটি টাকার, এবং এই যে অনির্দিষ্টকাল ধরে তিনি গ্রামীণ ব্যাংকের মাথায় থাকবেন সেটা যে নিশ্চিত করে নিয়েছেন শেখ হাসিনার সরকারের পতনের পর, এগুলো কি করে নিশ্চিত হবে যদি তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে না থাকেন? আর ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু যমুনার মজমাটাকে এমনভাবে সাজিয়েছেন তিনি ক্ষমতা নেওয়ার পর থেকেই, যে কোনো কিছুতে তিনি সকলকে ডাকেন এবং সকলে তার সামনে মাথা নত করে তিনি যা বলেছেন তিনি সর্বশ্রেষ্ঠ এবং তার কথাতেই চলতে হবে, এমন একটা ভঙ্গিতে সকলে মানে তার সকল কথায় রাজি হয়ে যমুনা থেকে বের হবেন, এমন একটা পরিস্থিতি তিনি তৈরি করেছেন। মানে যমুনার দরবার হচ্ছে এমন দরবার যে দরবারে সকলকে গিয়ে দেখা দিয়ে আসতে হয়, সকলকে গিয়ে নজরানা দিয়ে আসতে হয় এবং সকলকে গিয়ে এক রকমের রাজি হয়ে আসতে হয় ইউনূসের নেতৃত্ব এবং ইউনূসের সর্বশ্রেষ্ঠত্ব মেনে নিয়ে। এই তো প্রক্রিয়াটা চলছে। সব সময় মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিটটা সহজ নয়, কারণ তার যে বিরাট সয় সম্পত্তি এই বাংলাদেশে আছে, সে সয় সম্পত্তি ফেলে তিনি ফ্রান্সে গিয়ে বসে থাকবেন সেটা কোনো যুক্তিতে সম্ভব নয়। কাজেই তারেক রহমানকে তাকে একটা ক্ষমতার হিস্সা, ক্ষমতার ভাগ বুঝিয়ে দিতেই হবে, না হলে এই যে একটা প্রধানমন্ত্রী মর্যাদায় তিনি স্ত্রী সন্তান নিয়ে যমুনায় গিয়ে সাক্ষাৎ পেলেন ইউনূস হুজুরের, সেই সাক্ষাৎ বা সেই সমর্থন তিনি আর পাবেন না। তিনি তখন অন্য আরেক ষড়যন্ত্রের মধ্যে পড়ে যাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই ব্যবস্থা করে রেখেছেন যে ঠিক কি উপায়ে তিনি রাষ্ট্রীয় ক্ষমতার ভাগ নেবেন। জুলাই সনদ, এতে হ্যাঁ ভোট, এর জন্য যে সরকার এত মরিয়া হয়ে উঠেছে, সরকার ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কারণ জুলাই সনদ হলেই বাংলাদেশে আর কোনোদিন ফ্যাসিজম আসবে না, এটা যার উপর ভিত্তি করে এই আলী রিয়াজরা বলছেন, তার একটা প্রধান জায়গা হচ্ছে যে জুলাই সনদে তারা নাকি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য নিয়ে এসেছেন এবং বিএনপি সহ বেশ কিছু দলের এতে আপত্তি ছিল যেভাবে ভারসাম্য আনা হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার কথা বলা হয়েছে, কিন্তু সেই নোট অফ ডিসেন্ট কিন্তু চূড়ান্ত জুলাই সনদে রাখা হয় নাই, কিন্তু বলা হয়েছে 275 দিন পরে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে জুলাই সনদ নাকি বাংলাদেশের সংবিধানে ঢুকে যাবে। তার মানে ইউনূস সাহেব এবং তার আলী রিয়াজ দরবার এরা মিলে, মানে ওই ঐকমত্য কমিশন, এরা মিলে যেই মানে সংশোধন করেছে এবং একটা রাষ্ট্রপতির পদটাকে যেভাবে সাজিয়েছে, সেটাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতির পদ হতে যাচ্ছে, যদি না ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে বিএনপি সত্যি এমন ভাবে বেঁকে বসে যে তাদের নোট অফ ডিসেন্ট তারা না মেনে কিছুতেই ওই জুলাই সনদ মানতে রাজি না হয়। কিন্তু আপাতত বিএনপিকেও বলতে হচ্ছে তারাও হ্যাঁ ভোটের পক্ষে। আর ওই জুলাই সনদে এমন একজনকে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে কোনো দলের ব্যক্তি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। মানে বিএনপি এসে বদরুদ্দোজা চৌধুরীর মতো কাউকে একজনকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেবে তা হবে না। সরাসরি বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতির ক্ষেত্রে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সময় কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের পদে থাকতে পারবেন না। কতদিনের জন্য থাকতে পারবেন না তা বলা হয় নাই। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই রাষ্ট্রীয় পদ, প্রধান উপদেষ্টার পদ ছেড়ে সাথে সাথে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বা তিনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হন, তাহলে তিনিই কিন্তু সেই ব্যক্তি যেই ব্যক্তির রাষ্ট্রীয়, সরকারি বা রাজনৈতিক দল বা সংগঠনের কোনো পদে তিনি নাই। কিন্তু গ্রামীণ ব্যাংক সেটা সরকারি কোনো প্রতিষ্ঠান নয়, তার পদে থাকলে আবার কোনো অসুবিধা হচ্ছে না। তো এই যখন অবস্থা, বুঝতে বাকি থাকে না যে রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখেই এই শর্ত দেওয়া হয়েছে যে শর্তে বলা হচ্ছে রাষ্ট্রপতি পদে কোনো রাজনৈতিক দল বা সংগঠনের ব্যক্তি ওই পদে প্রার্থী হতে পারবেন না। মানে সংসদীয় পদ্ধতির সরকারের কোনো হিসাব নিকাশ বা কোনো গ্রামার, ব্যাকরণ পৃথিবীর কোনো দেশে বলে না যে সেই রাজনৈতিক দলের সদস্য বা রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি পদে নিয়োগ করা যাবে না এবং সেটা কিনা নথিবদ্ধ বা সংবিধানবদ্ধ করে ফেলতে হবে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখেই সে কাজটা করা হয়েছে। এরপর রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার জন্য যেসব পদে তিনি নিজে নিয়োগ দিতে পারবেন এবং প্রধানমন্ত্রীর কোনো পরামর্শ প্রয়োজন হবে না, বাংলাদেশের সংবিধানে বরাবর লেখা ছিল যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি বিভিন্ন নিয়োগ দেন। এক্ষেত্রে জুলাই সনদে যেই পরিবর্তন আনা হয়েছে সেখানে বলা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সদস্যগণ, তথ্য কমিশনের চেয়ারম্যান সদস্যগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান সদস্যগণ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণকে রাষ্ট্রপতি নিজ উদ্যোগে কারো পরামর্শ বা সুপারিশ ছাড়াই নিজ এখতিয়ার বলে নিয়োগ দিতে পারবেন। তার মানে এই সকল পদে একদিকে যেমন ডক্টর ইউনূস তার ইচ্ছে মতো পছন্দ মতো যাদেরকে এই গত 15-16 মাসে তিনি মন্ত্রী পর্যাদায় পদ প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন তাদেরকে আবার নিয়োগ দিতে পারবেন। এখানে তিনি আবার নতুন করে তার একটা কোটারি গ্রুপ সৃষ্টি করতে পারবেন। তার চেয়েও ইন্টারেস্টিং, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিলের বাইরে এখানে জুলাই সনদে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। এটাও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখে, কারণ তার গ্রামীণ ব্যাংক পরিচালনার পুরো বিষয়টা যাতে তার হস্তগত থাকে। হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক যাতে আবার বলতে না পারে যে 65 বছরের বেশি কেউ আর ব্যাংক চালাতে পারবে না, সেই নিয়ম গ্রামীণ ব্যাংকেও মানতে হবে, কিংবা গ্রামীণ ব্যাংকের উপর যাতে কোনো রকম নিয়ম নীতি বাংলাদেশ ব্যাংক পরিচালনা করতে না পারে, কাজেই সেই ক্ষমতাটা তিনি নিয়ে বসে থাকবেন। আরেকটা কোন ক্ষমতা এই নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছেন সেটা হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্যগণকে তিনি নিয়োগ দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছেন পিটার হাসকে, মানে মার্কিন সেই রাষ্ট্রদূত যিনি কিনা শেখ হাসিনা সরকারকে অপসারণে মানে ব্যক্তিগতভাবে কাজ করেছেন এবং যার কিনা এমনকি জুলাই আগস্ট মাসে ছাত্র নেতাদের সঙ্গে সরাসরি যোগ ছিল, এবং যিনি কিনা ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পরপরই বাংলাদেশে চলে এসেছেন এক্সেলারেটেড এনার্জি নামক মার্কিন এলএনজি বিক্রয়কারী একটি প্রতিষ্ঠানের প্রধান পরামর্শক হিসেবে, এবং যার কোম্পানি থেকে শত শত হাজার কোটি টাকার এলএনজি কেনার অর্ডার সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার দিয়ে দিয়েছে। সেই ব্যবসায় যে কত বড় লাভ ডক্টর মোহাম্মদ ইউনূস তো সেটা জানেন। তিনি জানেন এমন ব্যক্তিকে ব্যবসা দিলে কি লাভ, সেই ব্যবসার কমিশনে কত লাভ। কাজেই এই এনার্জি রেগুলেটরি কমিশনের ব্যবসাটাও রাষ্ট্রপতির ক্ষমতা বলে তার কাছে রাখা হচ্ছে। কাজেই পুরো বিষয়টা রাষ্ট্রপতি পদে কে বসবেন, তার কি কি ক্ষমতা থাকবে, এই পুরো বিষয়টা জুলাই সনদে নথিবদ্ধ করেছেন, লিপিবদ্ধ করেছেন আলী রিয়াজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাথায় রেখে। তারেক রহমান জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি উনি খুশি করতে না পারেন তাহলে তার প্রধানমন্ত্রীত্বের পথ অত সহজ হবে না। কিন্তু তারেক রহমানের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, মানে জুনের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, আমরা তো ছবিতেই দেখছি, আর কালকের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন তাহলে দেখবেন তারেক রহমান অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে একটা মানে জাতির পিতা টাইপ পজিশন, যে তিনি ঠিক করে দেবেন কে কোথায় কিভাবে বসবেন, এই খেলা যে তিনি খুব সহজে মেনে নেবেন সেটা হয়তো না। তিনি হয়তো এক রকমের দর কষাকষি করবেন, তিনি হয়তো হিসাব মেলাবেন যে তিনি কি জামায়াতে ইসলামীর সাথে ভাগাভাগিতে যাবেন, নাকি তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভাগাভাগিতে যাবেন, নাকি তাকে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ভাগ দিতে হবে এবং জামায়াতে ইসলামীকেও ভাগ দিতে হবে। কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় যে পার্থক্যটা আমি দেখি সেটা হচ্ছে জুনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, মনে থাকবে মে মাসে তারেক রহমান ডেডলাইন দিয়ে দিয়েছিলেন ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে হবে, তখন তিনি সাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকেও পেয়েছিলেন। কিন্তু এর পরপরই বেগম খালেদা জিয়া তারেক রহমানের মা স্থায়ী কমিটির সদস্যদের ডেকে, মানে যে খবর সংবাদ মাধ্যমে রীতিমতো প্রকাশিত হয়েছিল, বলে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না। খালেদা জিয়া সম্ভবত পুত্রের দেশে আসার ব্যবস্থা, নিজের সসম্মানে বাংলাদেশে থাকা, এই সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ গুরুত্ব দিতে বলছিলেন।
এখন তারেক রহমান যে পজিশনে, তারেক রহমান দেশে ফিরেছেন এবং শেষ পর্যন্ত দেশে ফেরার ব্যবস্থাটা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস করে নাই। তার অনেক ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ বা তার অনেক ঊর্ধ্বতন পক্ষরা, যারা কিনা ইউনূসের উপরেও চাপ সৃষ্টি করতে পারেন, এমন দেশি বিদেশি পক্ষরা শেষ পর্যন্ত তারেক রহমানকে দেশে আসার ব্যাপারে সম্মত হয়েছেন এবং সেই পক্ষগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দ্রুততম সময়ে একটা নির্বাচন করে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিতে এক রকমের অধীর হয়ে আছে। এ অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান কি ভাগ বুঝিয়ে দেবেন সেটা নিয়ে নিশ্চয়ই তারেক রহমান ভাবছেন। তবে রাষ্ট্রপতি পদটা শেষ পর্যন্ত রফা করতে হবে সেটা একরকম নিশ্চিত, কারণ নইলে খুব সহজে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা ছাড়বেন সেটা মনে হয় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা না ছাড়লে এই যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াতে গিয়েও একটা সমস্যা বাঁধাতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস, কারণ যে দলটি পরাজিত হবে, যে পক্ষটি পরাজিত হবে, সে পক্ষ যদি নির্বাচনের ফলাফল না মানে, নির্বাচনের ফলাফল তারা না মানলে যে অস্থিতিশীলতার সৃষ্টি হবে, তার মধ্যে কি করে নতুন সরকার ক্ষমতায় নেবে? তখন কি একটা দীর্ঘমেয়াদী সময় অন্তর্বর্তীকালীন সরকারকেই ক্ষমতায় থেকে যেতে হবে? এই সম্ভাবনাগুলো, এই হুমকিগুলোর কথাও মাথায় রাখতে হচ্ছে তারেক রহমানকে। কাজেই তারেক রহমান জানেন প্রধানমন্ত্রীর বিনিময়ে ডক্টর ইউনূসকে তার কিছু না কিছু দিতে হবে এবং সেটা সেফ এক্সিট নয়, কারণ বাংলাদেশের এত সুখ সুবিধা ক্ষমতা ছেড়ে যমুনা ছাড়তে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার কন্যা কেউ রাজি নন। যমুনা ছেড়ে বঙ্গভবনে যাওয়ার স্বপ্নে বিভোর হয়েছেন তারা।